জায়ান ছাদের নির্জনতা থেকে নেমে এসেই উত্তপ্ত হৃদয়ে ব্যাকুলতার ছায়া নিয়ে পকেট হতে ফোনটা টেনে বের করলো। একটু দেরি না করে বৃষ্টির নম্বরে কল দিল। কানে বাজলো, আপনি যে নম্বরে কল দিচ্ছেন সেটি এখন নেটওয়ার্ক সূত্রের বাইরে আছে। কানে বাজলো অচেনা অপারেটরের ভয়েস। জায়ান তাতে দাঁত চেপে পরপর 2-3 বার আবারও চেষ্টা করলো, কিন্তু ফলাফল সেই একই। মনের ভেতর একটা অজানা অস্থিরতা পাক খেতে লাগলো। সে এত চাপ নিতে পারছে না। একে তো তার ঘাটতারা হবু বউ একটাও কথা শুনছে না, তার উপর এই বৃষ্টি কোথায় কি করে বলবে সে কি করে বলবে পরিবারকে যে বৃষ্টিকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ কি ভেবে রুমে ফিরে গিয়ে বিছানায় বসে আহানকে কল করলো। Brishti is missing, and I think she ran away with someone. কি? আমার কোনো প্রবলেম নেই, শুধু আমি জানতে চাই ও সেফ কিনা। কিন্তু একবার আমায় বললে হয়তো এরকমভাবে যেতে হতো না। যদিও বা আমি শিওর না, তবুও যদি সত্যি হয় তাহলে আই ডোন্ট নো হাউ আই উইল হ্যান্ডেল মাই ফ্যামিলি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এক কাজ কর, তবুও তোরা তিনজন একটু আশেপাশে খুঁজে দেখ। ইয়োভি বা আকাশকে এখনও জানার দরকার নেই। এই কথার মাঝে জায়ানের কানে ভেসে আসলো পায়ের নুপুরের শব্দ। সেই নুপুরের শব্দ ছুটে চলেছে করিডোরের ধারে। সে তড়ক করে উঠে দাঁড়ালো, মোবাইলটা বিছানায় ছুঁড়ে দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। চোখ বুলিয়ে নিল চারপাশে, তবু কি এক অদৃশ্য টান তাকে টেনে নিয়ে গেল করিডোর ধরে ছাদের ঘরের দিকে। ছাদের সিঁড়ির কাছে আসতেই উপর থেকে নেমে এলো এক নারীর কান্নার অস্পষ্ট কণ্ঠস্বর। শব্দটা তার জন্য অপরিচিত নয়, বরং অসীম পরিচিত। সে কেবল পরিচিতই নয়, এটি তার প্রিয় কিশোরীর কণ্ঠ, তার একান্ত আপন, তার কিটিক্যাট। এত রাতে এই মেয়ে ছাদে কি করছে? এই প্রশ্নেই গা সাড়া দিয়ে কিছু না ভেবেই দৌড়ে গেল সে ছাদের দিকে। কিন্তু সিঁড়ি ভেঙে ছাদে উঠে সামনে চোখ পড়তেই আচমকাই থমকে গেল তার পা। মনে হলো গোটা দুনিয়া যেন থেমে গেছে, নিঃশ্বাস বন্ধ এসেছে। সে কি দেখছে? তার চোখ কি ঠিক দেখছে? না না, সে এমন কিছু দেখতে চায় না। সে এমন দৃশ্যর জন্য প্রস্তুত ছিল না, কল্পনাও করেনি। রাগ, ক্রোধ, ঈর্ষা সব মিলিয়ে যেন বুকের ভেতর একটা বিস্ফোরণ ঘটে গেল। চোখের মনিতে জমে উঠল রক্তের ঝাঁঝ, কপালে জেগে উঠল নীল শিরার জাল, হাতের পেশি টনটন করে উঠল, চল শক্ত হয়ে গেল, আর সমস্ত শরীর নিথর হয়ে দাঁড়িয়ে রইল অন্ধকারের প্রান্তে। এই কি দৃশ্য সে দেখতে চেয়েছিল? তার প্রাণের প্রিয় কিশোরী, সেই মেয়ে যাকে সে নিজের নিঃশ্বাসের মতো আগলে রাখতে চেয়েছিল, বুকের ভেতর লুকিয়ে রাখতে চেয়েছিল, সে আজ কার সামনে বসে ফুপিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে কারো পায়ে ভালোবাসার আবেদন রেখে চলেছে। তার বুক ফেটে চিৎকার করে উঠতে ইচ্ছে করছিল। তুই কিভাবে পারলি? সে যার জন্য সমস্ত কিছু ছেড়ে দিতে রাজি, যার এক টুকরো হাসির জন্য নিজেকে বিসর্জন দিতে পারে, সেই কিশোরী আজ কিভাবে পারে অন্য কারো সামনে নিজেকে এতটা ভেঙে দিতে? ভিতরটা যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। ভালোবাসা এতটাই একপাক্ষিক তাহলে যা সে ধরে রেখেছিল এতদিন, তা কি কেবল তার একার অনুভব ছিল? সে তো এতদিন নিজেকেই বুঝে এসেছে, এই মেয়ে তাকে ভালোবাসুক বা না বাসুক তাতে কিছুই যায় আসে না। সে যবে থেকে বুঝেছে এই মেয়ে তার হৃদয়ে বাসা বেঁধেছে, যখন ভালোবেসেছে নিঃস্বার্থভাবে, নির্মোহভাবে, তাহলে তার তাকেই চাই। সে তো বলতোই। আমি চাই, কারণ আমি ভালোবাসি। তুই না বসলে তুই আমার। কিন্তু আজ আজ যখন সে দেখছে তার প্রিয় কিশোরী ফুঁপিয়ে কাঁদছে অন্য এক পুরুষের সামনে, তার হাতে রাখছে নিজের হৃদয়ের সবটুকু আবেদন, তখন কেন বুকটা ফেটে যাচ্ছে? তার মস্তিষ্ক জ্বলন্ত আগুনে দগ্ধ হয়ে উঠছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এ দুই অবাঞ্ছিত মুখ, তার হৃদয়ের কিশোরী আর এক অপরিচিত পুরুষ। মস্তিষ্ক বলছে, মেরে দে, দুজনকে শেষ করে দে, এখনই কবর পুঁতে ফেল সব সম্পর্ক, সব বিশ্বাস। তার হাত কাঁপছে না, বরং কঠিন হয়ে উঠেছে, ছোঁয়াল শক্ত, মনের ভিতর একটাই তাণ্ডব। মেরে দে, একেবারে শেষ করে দে। কিন্তু সেই মুহূর্তে এই ভাবনার মধ্যেই বুকটা হঠাৎ কেঁপে উঠল। একটা ভয়ঙ্কর শূন্যতা যেন চিরে দিল তার ভেতরটা। না, সে কি পারবে? সে কি সত্যিই তার প্রিয় কিশোরীর গায়ে হাত তুলতে পারবে? সে যদি এই মেয়েটাকে শেষ করে দেয় তাহলে সে নিজে বাঁচবে কিভাবে? এই মেয়েটা তো তার নিঃশ্বাসে মিশে আছে, তার স্বপ্নে, তার রাগে, এমনকি তার ঈর্ষার মধ্যেও। না, সে পারবে না। সে এইসব অস্থির ভাবনার মাঝেই হঠাৎ আর একটা আওয়াজ শুনতে পেল। আবারও চমকে উঠল সে। এই কণ্ঠ তো অয়নের, আর নিজেকে সামলে রাখতে পারল না সে। মুখ ফুটে এক তীব্র চিৎকার বেরিয়ে এলো তার ভেতর থেকে।
রোদ। এই বলে বজ্রের গতিতে ছুটে গেল তাদের দিকে। দেখতে পেল অন্ধকারের কোণে দাঁড়িয়ে তিয়াশা কাঁদছে, আর তার সামনে দাঁড়িয়ে অয়ন। রক্ত গরম হয়ে উঠল তার, মাথায় রগে যেন আগুন ধরল। কোনো কিছু না ভেবেই এক ঝটকায় অয়নের কলার চেপে ধরল। নাক মুখে একের পর এক ঘুষি, যেন সব জমে থাকা রাগ, ক্ষোভ, জেলাসি ছুঁড়ে মারছে তার উপর। শালা কুত্তার বাচ্চা, ভালো লাগে তাই না তোর? বল, আমার পুরো দুনিয়াটা শেষ করে দিলে। তোকে আমি ভাই বলে ছেড়ে দিতাম? তোকে অনেকবার সাবধান করেছে ইনডিরেক্টলি, দূরে থাক। কিন্তু তুই অয়নের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, শরীর নিস্তেজ হয়ে পড়েছে, দাঁড়াতে পারছে না। আর একটু হলে হয়তো জ্ঞান হারাতো। এদিকে তিয়াশা দাঁড়িয়ে আছে এক কোণে, ভয়ে থরথর করে কাঁপছে, জমে যাচ্ছে। এই জায়ানকে সে কখনো দেখেনি। এই জায়ান যেন তার পরিচিত মানুষ নয়। সে একদম কাঁপা কাঁপা গলায় বলল, জায়ন ভাই প্লিজ, ওনাকে ছেড়ে দিন, আর মারবেন না প্লিজ। এই কথা শোনা মাত্র জায়ানের রাগ যেন আরো উগ্র হয়ে উঠল। সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে তিয়াশার সামনে এলো, চোখে লাল আগুন, শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। হঠাৎই সে তিয়াশার মুখের চল শক্ত করে নিজের হাত দিয়ে চেপে ধরল। কেন রে বাল? প্রেমিকের বাতে সহ্য হচ্ছে না? হারতে কাঁদছিস এখন? আর আমার কথা, আমার অনুভূতি, আমার ভালোবাসা, সেটা মনে পড়লো না তোর? তিয়াশা যন্ত্রণায় কেঁপে উঠল, ব্যথায় কণ্ঠ রোধ হয়ে আসছে। জায়ন ভাই লাগছে প্লিজ। জায়ান দাঁতে দাঁত পিষে বুকের উপর হাত রেখে বলল, আর আমার এইখানে যা ছেড়ে যাচ্ছে তার কি হবে বল? আমি তোকে বলিনি? তুই কি জানিস না তুই আমার জন্য কি? একবারও ভাবলি না রোদ? তিয়াশা কিছু বলতে চাইছে, কিন্তু সেই সুযোগ নেই। তার কণ্ঠের আগেই জায়ানের দৃষ্টি, জায়ানের রাগ, জায়ানের অধিকার সবকিছু চেপে বসেছে তার উপর। হঠাৎ জায়ান কিছু একটা ভেবে তিয়াশার হাত টেনে ধরল। একটাও কথা না বলে তাকে টেনে নিয়ে যেতে শুরু করলো। নামার আগ মুহূর্তে একবার পেছনে ফিরে তাকালো অয়নের দিকে। রক্তে ভেজা হোঁচট খাওয়া শরীরটাকে লক্ষ্য করে একেবারে গলায় বিষ মিশিয়ে বলল, 10 মিনিট সময় দিলাম। এই বাড়ি থেকে পুরো ফ্যামিলি নিয়ে বিদায় হ, নইলে তোর কবর এই বাগান বাড়ির মাটিতে আমি নিচে খুঁড়ে নেব। দরজাটা এমন শব্দে বন্ধ করলো জায়ান, যেন একরাশ ধ্বংস চাপা পড়ে গেল সেই আওয়াজের নিচে। পর মুহূর্তে সে একটা নিয়ে তিয়াশাকে ছুঁড়ে দিল রুমের ডিভানে। তারপর নিজের কোমরে এক হাত রেখে আর এক হাত দিয়ে চুল টেনে মাথা উঁচু করে চিৎকার করে উঠল। কেন কেন এটা করতে গেলে রোদ? ওয়াই? তিয়াশা ভয়ে ফেটে পড়ল কান্নায়। সে জানে একটা ভয়ানক ভুল বোঝাবুঝি হয়েছে। তার বুকের ভেতর হাহাকার উঠছে জায়ান ভাইকে এরকম ক্ষতবিক্ষত অবস্থায় দেখে। সে সাহস সঞ্চার করে ডিভান থেকে উঠে এলো। জায়ন ভাই, আপনি আমার কথাটা। ডোন্ট টাচ রোদ, ডোন্ট টাচ। একদম ছবি না আমায়। তোর এই হাত দিয়ে যে হাত দিয়ে অন্য পুরুষের শরীর টাচ করে তাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছিলিস। জায়ানের কঠিন কথায় যেন তিয়াশার চোখের জল পৃথিবী ঝাপসা হয়ে যাচ্ছে। আপনি আমার কথা। জায়ান দাঁতে দাঁত চেপে থামিয়ে দিল তাকে। পাগলের মতো উন্মাদ হয়ে গেছে সে, নিজেকে সামলাতেই পারছে না। একটা শব্দও না রোদ, একটাও না। আমি এখনো কিছু শুনলেই নিজেকে থামাতে পারবো না। জানিস রোদ, আমার মস্তিষ্ক বলছে তোদের দুজনকে শেষ করে দে, তোকে আর এই কুত্তার বাচ্চারে। তিয়াশা শিউরে উঠল জায়ানের কথায়। কি করে বোঝাবে এই পাগল লোকটাকে? সে শুনতেই চাইছে না। তার সামনে জায়ানের এরকম অবস্থা যে সে নিজেই মরতে চলেছে, কিন্তু কিছু বলল না, শুধু মাথা নিচু করে কান্না করে যাচ্ছে। দেখলি রোদ, তোর কান্না বাড়িয়ে দিল আমার কথায়। ওই কুত্তার বাচ্চার জন্য এত কান্না, কিন্তু আমি তোর জন্য শুধু 1,00,000। কিন্তু এই বালের ফাকিং মনটা এটা মানছে না রোদ। পারবো না তোকে মারতে, পারবো না তোকে ভুলে যেতে। বল না রোদ, আমি কি দোষ করলাম? কেন ভালোবাসলি না আমায়? বলেছিলাম তো তোকে কতটা ভালোবাসে। একবার কেন ভাবলি না আমার কথা রোদ? কেন? জায়ানের কণ্ঠস্বর কাঁপছিল, চোখে জমে থাকা কান্না। আমি জানি আমি তোর চক্ষু না, তোর আর আমার বয়সের অনেক ব্যবধান, কিন্তু আমি তো এসব দেখিনি রোদ, বুঝেও নি। নিজের থেকে 12 বছর ছোট মেয়ের মাথায় এরকমভাবে জড়িয়ে যাব। কি করব বল না, বলে দে আমায়। তুই যে আমার নেশা হয়ে গেছিস রোদ, তোর মায়ের নেশা আসক্ত আমি। থাকবো কি করে, বাঁচবো কি করে? আমি কেন হলাম না রোদ তোর এই ভালোবাসার পুরুষ? বল রোদ, কেন আমি হলাম না তোর সেই পুরুষ? কেন তুই বললি না আমি শুধু তোমার? সে দম নিতে পারছিল না, গলা ভারী হয়ে উঠেছে। যে জায়ানকে সবাই জানে সে কঠোর মানুষ, আজ তিয়াশার সামনে দাঁড়িয়ে সে প্রথমবারের মতো তার ভিতরের দুর্বলতা নগ্ন করে দিল, দেখিয়ে দিল তার প্রাণপ্রিয় কিশোরীর সামনে সে কত দুর্বল ভেতর থেকে,
কতটা দুর্বল করে দিয়েছে তাকে। কোথায় গেল তার সেই কথা? তার রোদ তাকে ভালো না বাসলেও তাকে চাই। কোথায় সেই আবরার জায়ান চৌধুরী? তিয়াসার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। তার জায়ান ভাইয়ের চোখেও জল। এই দৃশ্য আর সহ্য করতে পারছে না সে। কাঁপা কাঁপা কণ্ঠে সাহস করে বলল, প্লিজ প্লিজ আমার কথাটা একবার। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই জায়ান হঠাৎ পাশে থাকা টেবিলের উপর থেকে ফুলের কাঁচের ভাসটা ছুঁড়ে মারল দেয়ালে। কাঁচ ভেঙে তীক্ষ্ণ শব্দে ছিটকে ছড়িয়ে পড়ল চারপাশে। ঘর জুড়ে থমকে গেল সময়। তিয়াসা কেঁপে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল ভয়ে ও শোকে। জায়ান নিজেই নিজের চুল মুঠো করে ধরে চিৎকার করে বলে উঠল, ও আল্লাহ, কেন দিলে এই কঠিন অসুখ আমায়? যখন ও আমায় চায় না, তখন কেন তার মুখটা এঁকে দিল আমার মনে? কেন বসালে এই পাষাণ মেয়েটাকে আমার হৃদয়? তার চোখের জলে ভিজে উঠেছে কাল। সে হুমড়ি খেয়ে এগিয়ে এলেও তিয়াসার দিকে। তার ছোট্ট কাপা দুটো হাত ধরে জায়ান ফুপিয়ে উঠল। জান, কি হতো তুই আমাকে একটু ভালোবাসলে, একটু বাসতে, একটু জান তুই একটু দিয়ে দেখতে, আমি আমার পুরোটাই তোকে জড়িয়ে রাখতাম। জায়ান বলতে বলতে ধীরে ধীরে তিয়াসার হাত ছেড়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার বুক ফাটা কণ্ঠে আরতি ভেসে এলো। কেন রোদ, ভালো নাই বাসতিস, কিন্তু তোর মনে কেন আরেকজন পুরুষ জায়গা পেল? কেন আমি সেই পুরুষ না? জায়ানের কান্নার স্বরে তিয়াসার বুকে কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। তিয়াসা বিস্ময়ে তাকিয়ে রইল। কি করছে তিয়াসার জায়ান ভাই? তিয়াসা কি দেখছে? এই মানুষটাকে তো অচেনা লাগছে। এই কি তার সেই গর্বিত স্থির চোখের জায়ান ভাই? এ কেমন ছিন্ন ভিন্ন পুরুষ যে পা জড়িয়ে অসহায়ভাবে আছে? চোখ বন্ধ করে মনে মনে বলে উঠল, হে আল্লাহ, অনেক কিছু চেয়েছি তোমার কাছে, কিন্তু এবার একটা দোয়া প্লিজ। এই মানুষটাকে আমার কাছ থেকে কখনো সরিও না, আমি পাগল হয়ে যাব। জায়ন ভাই প্লিজ আমার কথাটা শুনুন একবার। আপনি ভুল ভাবছেন, প্লিজ এরকমভাবে কষ্ট দিয়েন না প্লিজ। অয়ন ভাইয়ার কোনো দোষ নেই। হে অয়ন নামটাই যেন আগুন ঢেলে দিল জায়ানের মাথায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর হাত বাড়িয়ে তেসার ছোট্ট মুখের চোয়ালটা চেপে ধরল। তার চোখ দুটো জ্বলছে, রাগে শরীর কাঁপছে। নিজের প্রেমিককে বাঁচানোর জন্য এখন আমাকে ভুল প্রমাণ করছিস, মিথ্যে বলছিস। না চাইতেও বারবার ভেসে আসছে চোখের সামনে তোদের মিউচুয়াল প্রপোজাল। কি করে ভুলে যাবো তিয়াসা রোদ? ঠিক আছে, তুই আমার হলি না, হতে হবে না, কিন্তু আমিও কাউকে তোর হতে দেব না। তোর আমাকে চায় না, ঠিক আছে, চাইতে হবে না, কিন্তু অন্য কোনো পুরুষকে তোর আশেপাশেও ঘেঁচতে দেব না মিশতে আসা। তিয়াসার কোনো পুরুষকে চাই না। সে তো শুধু তার জায়ান ভাইকে চাই, শুধু তার জায়ান ভাই। কেন তার জায়ান ভাই শুনতে চাইছে না যে তিয়াসা তার জায়ান ভাইয়ের রোধ হয়ে থাকতে চায়? কিন্তু এই লোক তো কিছু শুনতেই চাইছে না। আর ঠিক তখনই জায়ানের মুখ থেকে সেই শব্দগুলো কানে আসলো। শব্দ নয়, যেন বিষ। From today, তিয়াসা রোদ চৌধুরী, I hate you more than anything, but I also love you desperately. I won't come in front of you again, but I'll make sure you realize what you have lost. তোর নেশা আসক্ত হয়েছে আমি, এবার আমার ঘৃণায় তোকে আসক্ত করবো মিস তিয়াসা। তিয়াসা দম নিতে ভুলে গেল। তাকে শ্বাসরুদ্ধ করছে এই কথাগুলো। মাথা ঘুরছে, বুক কাঁপছে। জায়ন ভাই। জায়ান এবার তার দিকে ফিরে কাপা কণ্ঠে বলল, একটা কথাই শুধু তোর মুখ থেকে হ্যাঁ বা না জানতে চাই, তোর কাছ থেকে শুধু হ্যাঁ বা না। বৃষ্টি কি কারোর সঙ্গে পালিয়েছে? সত্যি করে বলবে, কোনো মিথ্যা শুনতে চায় না। তিয়াসা যেন ঘোরের থেকে জেগে উঠল। বৃষ্টির কথা তো সে ভুলে গিয়েছিল। জায়ানের কণ্ঠে সেই নাম শুনে আরেকটা ঝটকা খেল সে। হ্যাঁ। তুই যে বৃষ্টিকে হেল্প করেছিস, এটা যেন আমাদের পরিবার না জানে, হয়তো নিতে পারবে না। তিয়াসা চমকে উঠল জায়ানের কথায়। এই মানুষটা কি বলছে? সে চায় না আমার পরিবার আমায় দোষারোপ করুক। হে আল্লাহ, কেন এই মানুষটার থেকে দূরে সরাচ্ছ? নাও গেট আউট। তার গর্জনে ঘর কেঁপে উঠল। তিয়াসা দাঁড়িয়ে রইল, পা যেন চলছিল না। জায়ন ভাই। আই সেড গেট আউট। তবু তিয়াসা না নড়ায় জায়ান এগিয়ে এলো। তার হাত ধরে টেনে বের করে দিতে দিতে বলল, তোর মুখটা দেখতে চায় না আর। আরে বলবি তো, এখনই যেতে হবে কেন? আর এত আঘাত কোথা থেকে পেলি আব্বু? সুনিতা বেগম অয়নের অবস্থা থেকে কান্নায় ভেঙে পড়েছে। তার ছেলেটার একই হলো, কি করে হলো? আমি এত কথা শুনতে চাইছি না। তোমরা যাবে, নইলে আমি একাই চলে যাব। কালকে বৃষ্টির বিয়ে, আজ কি করে যাব? নয়ন, তুই একটু ড্রেসিং করে মলম লাগিয়ে দে। তুমি একটু বরফ নিয়ে আসো তাড়াতাড়ি।
জি এক্ষুনি যাচ্ছি। আমার কিচ্ছু চাই না, আমি জাস্ট এই মুহূর্তেই ঢাকা ফেরত যেতে চাই। আচ্ছা, ফিরে যাব। নয়ন, গাড়ি বের করো। জি আব্বু। তোর ফুপিকে বলে আসি। কাউকে জানাতে হবে না, তুমি শুধু এখান থেকে চলো আব্বু প্লিজ। এদিকে ধীরে ধীরে সবাই জেনে গেল বৃষ্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বৃষ্টিকে খুঁজছে, কিন্তু কোথাও বৃষ্টি নেই। কোথায় মেয়েটা? ওই ইউভি বল না, কোথায় আমার বড় আম্মু? কোথায় গেল মেয়েটা? একটা মেয়ে বাসা থেকে উধাও হয়ে গেল, আর এতগুলো লোক ভাষায় কিছুই জানতে পারলো না। কোথায় ছিলে তোমরা? তাহসান সাহেবের চিৎকারে পুরো পরিবার কেঁপে উঠল। সুরাই বেগম ভয়ে কাঁপছে, কারণ তার উপর দায়িত্ব ছিল বেশি, বৃষ্টিকে দেখে রাখার। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? পরিবারের বাকি সব মেহমান, সাগর, আহান, পলাশ, তাদের স্ত্রী, সবার মুখে একই ছাপ, কিন্তু জায়ান কোথায়? কারো সেই দিকে খেয়াল নেই। এদিকে মেয়ের চিন্তায় প্রণব সাহেব সারা রাঙামাটি হয়তো খুঁজে বেড়াচ্ছে আকাশকে সঙ্গে নিয়ে। এদিকে আরোহী দৌড়ে উঠল দোতলায়। তখন থেকে তিয়াশাকে খুঁজছে সে। তাকে তো জানতে হবে বৃষ্টি আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনন্যা বলেছিল তিয়াশা আপু উপরে গেছে। সেই কথায় ছুটে এলো আরোহী। দরজা চেপে ধাক্কা দিতেই খুলে গেল, আর ভেতরে ঢুকেই তার শ্বাস যেন বন্ধ হয়ে এলো। ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে তিয়াশা, চোখে মুখে কান্নার দাগ। দম বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। পরনে থ্রি পিসটার ওড়না মেঝেতে ছিটিয়ে আছে, চুল এলোমেলো, চোখ দুটো যেন লাল হয়ে গেছে। কি হয়েছে বেবি? বৃষ্টি আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই জানিস? তিয়াশা মুখ তুলে তাকালো না। সে আরোহীকে জড়িয়ে ধরল, তার কোলের মধ্যেই ভেতরে কান্নায় চিৎকার করে উঠল। সব শেষ হয়ে গেল রে রুহি, আমি শেষ হয়ে গেলাম। ভীষণ কষ্ট হচ্ছে রে, বুক ফেটে যাচ্ছে। মানুষটা আমায় ভুল বুঝলো রে, ভুল বুঝলো আমায় রুহি। পাওয়ার আগেই হারিয়ে ফেললাম তাকে আমি। হঠাৎ কান্না করতে করতে রুহেনা বেগম মেহজাবিন বেগমের কোলে নেতিয়ে পড়লেন। মেহজাবিন বেগম হঠাৎ বুঝেই চিৎকার করে উঠল। মেজো, ও মেজো, চোখ খোল বোন। সবার নজর সেই দিকে ছুটল। ইউভি চিৎকার করে ছুটে গেল সেই দিকে, বাকি সবাই গেল। আয়েশা বেগম চিৎকার করছে, জায়ন কোথায়? বাসায় এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর সে রুমে কি করছে? আঙ্কেল, জায়ান উপরের রুমে আছে। আঙ্কেল, আমি যাচ্ছি, ডেকে নিয়ে আসছি। জানের রুমে ঢুকতেই আহানের বুকটা কেঁপে উঠল। এ কি অবস্থা! বিছানার চাদর মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, ঘরের এদিক ওদিকে ছড়িয়ে আছে ভাঙা কাচের টুকরো। পুরো রুমটা সিগারেটের ধোঁয়ায় ভারী হয়ে আছে। ঘন বিষণ্ণ এক স্তব্ধতা যেন জমে আছে বাতাসে। ডিভানের এক কোণে জায়ান অবচেতন ভঙ্গিতে পড়ে আছে, তার পায়ের নিচে জমে থাকা লালচে রক্ত। মুখটা ফ্যাকাশে, চোখে হালকা খোলা, তবুও তার গালের পাশ দিয়ে শুকনো কান্নার দাগ এখনো স্পষ্ট। সাগর আর আহান একসঙ্গে দৌড়ে গেল ওর কাছে। এই জায়ান, কি হয়েছে দোস্ত? কি হাল করেছিস নিজের? জায়ানের ঠোঁট সামান্য কেঁপে উঠল। তো আমাকে চাইলো না রে, একটুও চাইলো না। কি হতো রে আহান, যদি একটু ভালোবাসতো, একটু শুধু চাইতো আমাকে। এই বলে সে নিস্তেজভাবে ঢলে পড়ল ডিভানের গায়ে। মনে হলো সমস্ত শরীরের শক্তিটুকু যেন শেষ হয়ে গেছে। হঠাৎ আহানের চোখ পড়ল পাশের টেবিলে রাখা ছোট্ট একটা ওষুধের শিশির দিকে, স্লিপিং পিলস। চোখ বড় বড় হয়ে গেল তার। এক ঝটকায় ছুটে গিয়ে জায়ানের মুখের দিকে তাকিয়ে দেখল। জায়ানের পালস ছুতেই আহান চিৎকার করে উঠল, সাগর, গাড়ি বের কর এখনই।